নমস্কার, ভূতের কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অঞ্জনা। আমার লাস্ট শর্টসে আমি যে বলেছিলাম আজকে আপনাদের সামনে বেশ কিছু ভয়ের ঘটনা নিয়ে আসব এবং সেগুলো সব সত্যি ঘটনা। বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করা এই ঘটনাগুলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। চলুন তাহলে শুরু করি আমার শোনা প্রথম ঘটনা। আমার ঠাকুরদাদা, তার নাম ছিল নারায়ণ পাঠক। আমার ঠাকুরদাদা টার্নার মরিসনের একটি উঁচু পোস্টে চাকরি করতেন। সময়টা যেটা হচ্ছে সেটা 1947-এর পর, মানে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তারপরের ঘটনা এটা বলছি। তো টার্নার মরিসন যে ভবনটা ছিল, যে বিল্ডিংটা ছিল, সেটা এখনও আছে। অফিসটা এখন আর নেই, আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন। ঘটনাটা এই অফিসের একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটে যায় আমার দাদুদের সঙ্গে। সেই সময়টা ছিল ইয়ার এন্ডিংয়ের সময়। প্রচণ্ড উৎসাহে কাজকর্ম হচ্ছে এবং প্রচুর কাজের চাপও রয়েছে। ফলে আমার দাদু এবং দাদুর টিম, তার মধ্যে 4-5 জন ছিলেন, তারা সকলে মিলে ঠিক করে যে তারা রাত্রে থেকে গিয়ে টার্নার মরিসন ভবনে থেকে গিয়ে রাত্রের কাজটা সে কমপ্লিট করে তবেই পরদিন বেরোবে। যেরকম ভাবনা সেরকম কাজ। এবং রাত্রে ওনারা যেখানে বসে কাজ করছিলেন, জায়গাটা একটু বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে। সেটা অনেকটা কিউবিক্যালের মতন, চারিদিকটা কাঠ এবং কাঁচ দিয়ে ঘেরা। বাইরের কোনো কিছুই ভেতর থেকে স্পষ্ট দেখা যায় না। এমন সময় সবাই মিলে যখন ঘরে বসে রয়েছে, কাজ চলছে, সেই সময় হঠাৎ করে বাইরের থেকে আওয়াজ আসতে শুরু করলো। খুব বড় কোনো পাতা উল্টালে যেমন ফরাত ফরাত করে একটা শব্দ হয়, ঠিক সেই রকম শব্দ। তখনকার দিনে লেজার বুক বলে এক ধরনের জিনিস হতো, যাতে ডেটা সেভিংয়ের কাজকর্মগুলো করা হতো। এখন যেমন সব কিছুই কম্পিউটারাইজড হয়ে গিয়েছে, তখনকার ডেটা সেভিংয়ের যেটা ছিল সেটা ছিল এই লেজার বুক। এই লেজার বুক এক একটি বিরাট বড় বড় হতো। আপনারা যারা জানেন তারা নিশ্চয়ই জানেন যে এই লেজার বুকগুলো শুধু বড়ই হতো না, এর পাতাও খুব ভারী হতো। তো আমার দাদুরা তখন দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন যে কি হচ্ছে ব্যাপারটা, এই আওয়াজটা কোথার থেকে আসছে। বাইরে বেরিয়ে যখন দেখলেন, তখন দেখলেন গোটা অফিসের আলো এবং ফ্যান সব নেবানো। ভালো কথা। কিন্তু একটা টেবিলের ওপর একটি লেজার বুক খোলা এবং ফরাত ফরাত করে একের পর এক পাতা যেন হাওয়ার তোড়ে উল্টে যাচ্ছে, যেন কেউ আঙুলে করে ওটাকে উল্টাচ্ছে, ঠিক এই রকমই মনে হচ্ছিল। সেটা দেখে আমার দাদু তখন ঘরের ভেতর ঢুকে ডিসিশন নিলেন দেন অ্যান্ড দেয়ার যে না, টার্নার মরিসনে রাত্রিবেলা আর যাই হোক থেকে কাজ করা যাবে না। ফলে দাদুরা সেখান থেকে বেরিয়ে গেলেন এবং চৌকিদারকে বললেন অফিস লক করে দিতে। এই ঘটনাটা একটি সত্যি ঘটনা, যেটা আমার দাদু আমাকে বলেছিলেন, আমার নিজের কানে শোনা ঘটনা। তাই আপনাদের সঙ্গে এই ঘটনাটা আমি শেয়ার করলাম। এবার আসছি আমার দ্বিতীয় ঘটনায়। আমার দ্বিতীয় ঘটনা কিন্তু খুবই রোমহর্ষক, খুব ভয়ের ঘটনা। ভীতু মানুষদের না শোনাই ভালো। তাও বলি, এই ঘটনাটা খুব বেশি পুরনো দিনকার ঘটনা নয়। এই ঘটনাটা ঘটেছিল আমার এক চেনা ড্রাইভার ভাইয়ের সঙ্গে। এই ড্রাইভার ভাই আমার গাড়ি চালাতেন এবং তার কাছেই আমি এই ঘটনাটা শুনেছিলাম। ঘটনাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ড্রাইভার ভাই দিল্লি হাই রোড ধরে
একটি বড় গাড়ি নিয়ে যাচ্ছিলেন। রাত্রিবেলা গাড়ির ভেতরে বসে রয়েছেন, ড্রাইভিং সিটে তো ড্রাইভার ভাই বসে রয়েছেন এবং তার পাশে বসে রয়েছেন গাড়ির মালিক এবং পিছনের সিটে তার স্ত্রী এবং 2 ছেলে মেয়ে। গাড়ি ছুটছে যথেষ্ট গতিতে, আপনারা জানেন হাইওয়ের ওপর দিয়ে গাড়ি কতটা গতিতে ছোটে। তো গাড়ির সুন্দরভাবে ছুটছে, তাদের সফর খুব ভালো হচ্ছে, কোনো অসুবিধা নেই, আনন্দ করতে করতে যাচ্ছে। একটা ফ্যামিলি কোথাও বেড়াতে যাচ্ছিল, আনন্দ করতে করতে প্রত্যেকেই যাচ্ছে। এবার যেতে যেতে রাত্রে ঘড়িতে তখন প্রায় 2:30 বাজে। এইবার থেকে শুরু হচ্ছে আমার গল্প। রাত্রি যখন 2:30 বাজে তখন এই ড্রাইভার ভাই হঠাৎ করে খেয়াল করলেন তার ডান দিকের জানলায় যখন তার চোখ পড়েছে, তিনি দেখলেন সাদা শাড়ি পরা এক মহিলা গাড়ির সমান গতিতে তার সঙ্গে ছুটছে। কি সাংঘাতিক ঘটনাটা আপনারা যদি একটু ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে গাড়ি চলছে, গাড়ির গতি কত বেশি, সেই গতিকে পাল্লা দিয়ে একটি মহিলা পাশ দিয়ে ছুটছে। এই অদ্ভুত জিনিসটা দেখে যে ড্রাইভার ছিলেন তার সাংঘাতিক ভয় লাগে। তিনি আমাকে বলেছিলেন তার মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটা একদম গলায় চলে এসছে, তার এতটাই ভয় লাগে। এবং সে সঙ্গে সঙ্গে তার পাশে তার যে গাড়ির মালিক তাকে বলে, দাদা আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? আমি কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি। তখন গাড়ির মালিক বললেন, তুমি যা দেখছো আমিও ঠিক তাই দেখছি, কিন্তু কোনো দিকে তাকিও না, সোজা তাকিয়ে গাড়ি চালাও। ড্রাইভার ভাই আমাকে তখন বলেছিলেন যে ওর মনে হচ্ছিল ওর হাত থেকে নিয়ন্ত্রণ গাড়ির একদম চলে যাবে, এই মনে হয় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পরে যে এন্টিটিটা ওদের গাড়ির সঙ্গে সমান তালে দৌড়চ্ছিল, সমান গতিবেগে দৌড়চ্ছিল, সেটি আস্তে আস্তে হাওয়ায় বিলীন হয়ে যায় এবং তারপর আর কিছুই ওরা জানলার বাইরে দেখতে পায় না। খুব কাছেই একটি ধাবা ছিল, সেই ধাবাতে ওরা গাড়ি থামিয়ে কিছু খাবার জন্য বা রেস্ট করার জন্য নামে এবং সেই ধাবার লোকজনেদের এরা জিজ্ঞাসা করে যে আমরা এই রকম একটি ঘটনার সম্মুখীন হয়েছি এই হাই রোডে আসবার সময়, এটা আমরা কি দেখলাম, ওটা কি ছিল? তখন ওই ধাবার মালিক এবং বাকি যারা পরিচারকরা ছিলেন তারা বললেন যে এখানে নাকি এই ঘটনা হামেশা ঘটে, আকচার ঘটে। এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর হয়তো কারোর বিদেহী আত্মা এখান থেকে মুক্তি পায়নি, তার আত্মা এখনও এখানেই ঘুরে বেড়ায়। আর কোনো গাড়ি এরমভাবে যেতে দেখলে তার সঙ্গ নেয় এবং এর ফলে বেশ কিছু অ্যাক্সিডেন্টও হয়েছে। এই হলো আমার দ্বিতীয় ঘটনা। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার আসছি আমার তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার এক আত্মীয়ার কাছ থেকে। আমার আত্মীয়ার পিসির ঘরের ঘটনা এটা। আমার আত্মীয়ার যে পিসি ছিলেন তিনি, আগে বলে রাখি এটা প্রায় 50-60 বছর আগেকার ঘটনা, রিসেন্ট কোনো ঘটনা নয়। তো আমার আত্মীয়ার যে পিসি ছিলেন তিনি বাড়ির মধ্যে একটি মাত্র মেয়ে। তারা 3 ভাই এবং তিনি একটি মাত্র মেয়ে, তাই 3 ভাইয়ের নয়নের মণি, এমনকি বাবারও নয়নের মণি। বাবা এবং ভাইয়েরা খুব ভালোবাসতেন এই পিসিকে। এই পিসির বিবাহ হয়ে যায় এবং বিয়ে হওয়ার পর পিসি তার শ্বশুরবাড়ি চলে যায়। বলে রাখি শ্বশুরবাড়ি কিন্তু বাবার বাড়ির থেকে খুব বেশি দূরে নয়। এর কিছু বছর বাদে এই পিসির যে বাবা তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বেড রিডেন হয়ে যান। সেই সময়ই আবার এই পিসি অন্তঃসত্ত্বা হয়। এবার অন্তঃসত্ত্বা মেয়েকে তো বাবা দেখতে আসতে পারেননি,
কিন্তু মেয়ে বাবার বাড়িতে যেত এবং বাবার সঙ্গে প্রায় রোজই দেখা করে আসতো। বাবা তার সাধ্য মতন মেয়ের যত্ন আত্তি করতেন, এতেই তিনি খুব শান্তি পেতেন। এই রকমই একদিন রাত্রিবেলা সবাই শুয়ে পড়েছে। মেয়ে জামাই মানে এই পিসি আর পিসে মশাই এরা দরজা দিয়ে ঘরের খাটে এসে দুজনেই শোয়ার তদবির করছে। এমন সময় হঠাৎ প্রায় পরিপূর্ণ আলোকের ভেতরে খাটের ছত্রির কাছে খাটের যে ব্যাটমটা থাকে সেটা ধরে এই পিসির বাবা দাঁড়িয়ে আছেন। কি সাংঘাতিক কাণ্ড মনে করে দেখুন। ঘরের দরজা বন্ধ, অথচ বাবার যে অবয়ব, বাবা খাটের ছত্রিটা ধরে মেয়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। এইটা দেখার সঙ্গে সঙ্গে তার মেয়ের মাথায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। মেয়ে কী করবে সে ভেবেই পেল না। কিন্তু জামাই যিনি, তিনি বুঝতে পারলেন যে যাকে তিনি দেখছেন তিনি আসলে তার বিদেহী শ্বশুরমশাইয়ের আত্মা, এবং শ্বশুরমশাইয়ের নিশ্চয়ই কোনো অঘটন এর মধ্যে ঘটে গেছে। তখন তো আর এত মোবাইল টেলিফোন এসবের ব্যবস্থা ছিল না, খবর আসতে সময় লাগতো। দেখুন মেয়ের প্রতি বাবার কি প্রচণ্ড ভালোবাসা যে তিনি চলে যাওয়ার আগেও একবার মেয়েকে দেখে গেলেন। তখন যে জামাই তিনি তার পৈতেটা বার করে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলেন এবং ধীরে ধীরে ওই যে বাবার অবয়ব সেটা হাওয়ায় মিলিয়ে গেল। আর তারপরেই নিচে হৈ হৈ হট্টগোল শোনা গেল। ওরা দরজা টরজা খুলে নিচে যখন নামলো তখন দেখা গেল যে 3 ভাই খবর দিতে এসেছে যে বাবা কিছুক্ষণ আগে গত হয়েছেন। তাহলে এই বাবা চলে যাওয়ার আগেও মেয়েকে একবার শেষবারের জন্য দেখে গেলেন। আমরা অনেক কিছু বিশ্বাস করি না, যা আমরা চোখে দেখি না তা আমরা অনেক সময় বিশ্বাস করি না। আমরা ভগবানকে কি কখনো চোখে দেখেছি? দেখিনি, কিন্তু আমরা ভগবানকে বিশ্বাস করি। ঠিক সেই রকমই বিদেহী আত্মা বা স্পিরিট অবশ্যই আছে। এবার আসবো আমার চতুর্থ এবং শেষ গল্পে। এই গল্পটা কিন্তু একটু অদ্ভুত টাইপের গল্প। এই গল্পটা হচ্ছে আমার ঠাকুমার মুখে আমি শুনেছিলাম। আমার ঠাকুমারা ছিলেন বৈদ্যবাটির জমিদার বাড়ির মেয়ে। বৈদ্যবাটির তদানীন্তন যে জমিদার ছিলেন তার নাম হচ্ছে মোমবাবু। তখন ওনার নাম প্রায় বৈদ্যবাটি, শেওড়াফুলি সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। এবং ঠাকুমাদের যে বাড়ি আমি গিয়ে দেখেছি, বিরাট বাড়ি, এবং বাড়ি থেকে বেরোনোর একটি খিড়কি দরজা ছিল, সেটা ছিল রান্নাঘরের ভেতর থেকে। আমি আগেই একটু বাড়িটার বর্ণনাটা দিয়ে দিলাম যাতে গল্পটার পরে আমার বলতে সুবিধা হয়। আমার ঠাকুমার বাড়িতে একটি নতুন রাঁধুনি আসে। তো সেই নতুন রাঁধুনি বেশ কদিন ধরে রান্নাবান্না করছে, করে খাওয়াচ্ছে, সবাই খুব খুশি। তার কোনো কাজেই কোনো গলত বা খুঁত কেউ বার করতে পারে না। তো এই রাঁধুনি শোয় রান্নাঘরের পাশে, যেখানে রাঁধুনিদের শোয়ার জায়গা, সেইখানে। এবারে গোলযোগটা তখন বাঁধল যখন জানা গেল যে পাড়ায় খুব চুরি চামারি হচ্ছে, এমনকি নানান ধরনের উপদ্রবও দেখা দিয়েছে। কিন্তু কী উপদ্রব সেটা ঠাকুমা আমাকে বললেন না, এটা ক্রমশ প্রকাশ্য। তো চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এই সমস্ত হচ্ছে, এগুলোকে থামানোর জন্য তখন প্রত্যেক বাড়ির থেকে 4-5 জন করে ইয়াং ছেলেরা বেরিয়ে রাত্রে
পাড়া পাহারা দেবে এবং সকাল হলে যে যার বাড়ি চলে যাবে, এই স্থির হলো। এর মধ্যে পাহারা দেওয়ার জন্য আমার ঠাকুমার এক দাদা, তিনি সেদিনকে ছিলেন। বড় লাঠি, টর্চ ইত্যাদি নিয়ে পাহারার ব্যবস্থা হয়েছে। সবাই পাহারাতে বেরিয়েছে। বেশ রাত হয়ে গেছে। এদিক ওদিক পাহারা চলছে, জাগতে রাহো জাগতে রাহো সবাই চেঁচাচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে হঠাৎ করে খিড়কির দরজাটা, যেটা বলেছিলাম যে খিড়কির একটা দরজা ছিল যেটা রান্নাঘর থেকে বের হতো, সেই খিড়কির দরজাটা খুলে কে একজন আমার বৈদ্যবাটির সেই ঠাকুমার বাপের বাড়ির থেকে বেরোচ্ছে। ভালো করে দেখে বোঝা গেল একটি মহিলা মাথায় ঘোমটা দিয়ে ওই খিড়কির দরজা দিয়ে আস্তে করে বেরিয়ে যাচ্ছে পা টিপে টিপে। এটা দেখেই ছেলেরা তার পিছনে আরও আস্তে আস্তে পা টিপে টিপে চলতে থাকে। সে আস্তে আস্তে গিয়ে কোথায় পৌঁছেছিল জানেন? শুনলে আপনাদের রোম খাড়া হয়ে যাবে। সেই মেয়েটি গিয়ে একটি সদ্য দেয়া কবর, সেই কবরের মাটি হাত দিয়ে সরিয়ে ভেতর থেকে একটি শিশুর দেহ তুলে সবে তার পায়ে একটা কামড় বসিয়েছে। কি সাংঘাতিক ঘটনা, একবার শুধু মনে করে দেখুন। এটা হচ্ছে একটা ক্যানিবালিজমের কেস। ভূতের থেকেও এই ঘটনাটা হচ্ছে ক্যানিবালিজমের কেস, মানে যারা মানুষের মাংস খেতে ভালোবাসে। একটা বিকৃত মানসিকতার শিকার এই মহিলা। তখনই পিছনে যারা পাহারা ছিল তারা সবাই মিলে চিৎকার চেঁচামেচি করে কি হচ্ছে কে রে ওখানে, এই সমস্ত শুরু করে দেয়। আর টর্চের আলো ফেলে ওইরকম সাংঘাতিক একটা বিজার দৃশ্য দেখে ওরাও ভয় পেয়ে যায়। মেয়েটি তখন ওই বাচ্চার যে দেহটা ওখানে ফেলে দিয়ে সাংঘাতিক জোরে এক দৌড় মারে। এরাও পিছনে দৌড়তে থাকে, যে করে হোক ওকে ধরতে হবে। কিন্তু না, মেয়েটিকে ওরা ধরতে পারল না। মেয়েটি পালিয়ে গিয়েছিল, আর ভবিষ্যতে কখনো তাকে কোথাও দেখাও যায়নি। এরম একটা সাংঘাতিক ঘটনা কিন্তু ঘটেছিল। আজ থেকে প্রায় 50-60 বছর আগেকার কথা বলছি। তখন আমার ঠাকুমার বিয়েও হয়নি। বৈদ্যবাটি এলাকায় এই ঘটনা কিন্তু অনেকেই জানেন। যদি কখনো খোঁজ নিতে পারেন, খোঁজ নিয়ে দেখবেন এই ঘটনাটি ওখানে প্রসিদ্ধ। এই শেষ হলো আমার এই 4টে গল্প। এই 4টে গল্পকে কিন্তু নিছক গল্প নয়, এগুলো 4টে ঘটনা আমি 4 জনের কাছ থেকে শুনেছি, সংগ্রহ করেছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। তাহলে আবার আসবো এরকমই নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো দিনে। আজ নমস্কার।